না, এ হয় না, এ কিছুতে আমি মেনে নিতে পারছি না। যেভাবে হোক আজ দাদাকে ঘরে ফিরিয়ে আনতে হবে। এই গ্রামের প্রাক্তন স্কুল শিক্ষক, যে শিক্ষক ছাত্র ছাত্রীদের শিক্ষা দিয়ে জীবনের ভিতটাকে শক্ত করতো, সেই শিক্ষক আজ দুটো টাকা রোজগার পর্যন্ত জুতো পালিশ করবে? না না, এ কাজ আমি দাদাকে কিছুতেই করতে দেবো না, কিছুতেই না। দাদা হবে বাবু, পালিশ পালিশ করাবেন বাবু, জুতো পালিশ পালিশ। দাদা ওরে সমু, আমার মতো একজন জুতো পালিশওয়ালাকে দাদা বলে ডেকে নিজের সম্মানটা নষ্ট করিস না রে সমু। দাদা, তোমার হাতে জুতো পালিশের ব্রাশ ধরিয়ে যদি তোমার ছেলের সম্মান না যায়, তাহলে তোমাকে দাদা বলে ডেকে আমার সম্মান যাবে না। দাদা, দাদা তুমি এক্ষুনি বাড়ি ফিরে চলো। আমি 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 তোমাকে কিছুতেই এভাবে রোজগার করতে দেবো না। ওরে সমু, রোজগার না করলে খাবো কি? আজ এই জুতো পালিশ করে আমাকে টাকা আর উপার্জন করে তবে তো ঘরে নিয়ে যেতে হবে। তাই বলে তুমি এইভাবে রোজগার করবে? ও দাদা দাদা দাদা, তার চেয়ে এক কাজ করো না, আমি আমি তোমাকে কয়েকটা ছাত্রছাত্রী জোগাড় করে দিচ্ছি, তুমি তুমি প্রাইভেট করিয়ে টাকা রোজগার করো। না রে সমু না, ছাত্র পড়ানো আমি ছেড়ে দিয়েছি। দাদা আর কোনোদিন আমি শিক্ষকতা করবো না। করবে না দাদা? ওরে সমু, নিজের ছেলেটাকে তো আমি মানুষ করতে পারলাম না, পরের ছেলেকে আমি কি মা শিক্ষা দেব তুই বলতে পারিস? দাদা আর যদি কবি বেঁচে থাকতো তাহলে কি লিখতো জানিস? দাদা বাবা করছে জুতো পালিশ, মা মারছে বাসন, তবু আমাদের বলতে হবে ভারত পাবে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন। দাদা দাদা ও দাদা, ওই বোধ হয় ট্রেন চলেছে, প্যাসেঞ্জার গুলো নামতে শুরু করেছে। আমি যাই, আমি ওরে সমু, আমি ছেলের মন পালিশ করতে পারবো কিনা জানি না রে সমু, কিন্তু জুতো পালিশ আমি ঠিক করতে পারবো। জুতো পালিশটা আমি ঠিক করতে পারবো। পালিশ করাবেন বাবু, পালিশ, জুতো পালিশ করাবেন। এক্সকিউজ মি, আমার জুতোটা পালিশ করে দাও তো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। দেখুন আপনারা সবাই তাকিয়ে দেখুন, শিক্ষক তার সারা জীবনের সম্মান ধূলিসাৎ করে দিয়ে আর জুতো পালিশ করছে। বাবার বয়সে একটা মানুষের সামনে অর্ধনগ্ন পোশাক পরে উগ্র আধুনিকতার দোহাই দিয়ে মেয়ের বয়সে একজন সন্তান জুতো পালিশ করাচ্ছে। এই হলো আধুনিক স্বচ্ছ ভারতবর্ষের ছবি। আপনি কি করছেন? ছেড়ে দিন এটা, ছাড়ো। Who are you? ও আমার জুতো পালিশ করে দিচ্ছ, আর তোমার এত বড় সাহস যে ওকে তুমি সরিয়ে দিলে। জানো আমি কার মেয়ে? তুমি নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মেয়ে নাও। তুমি যদি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মেয়ে হতে পারতে, একজন বাবার বয়স্ক মানুষকে তুমি বলে সম্বোধন করে তাকে দিয়ে তুমি জুতো পালিশ করে দেয়। পালিশ করে দিচ্ছিল, পরিবর্তে আমি টাকা দিতাম, মানে মজুরি। মজুরি? হ্যাঁ মজুরি। বলো কত টাকা লাগবে? কত টাকা লাগবে আমার জুতো পালিশ করে দেবে? আর তাছাড়া তোমরা বোধহয় জানো না, কোনো কাজই ছোট নয়। তাহলে আপনি এক কাজ করুন, এই বাস্কটা নিয়ে আপনি আবার চটিটা পালিশ করে দিন। What? আমি আপনার জুতো পালিশ করবো? হ্যাঁ হ্যাঁ আপনি করবেন, আর তার পরিবর্তে আমি আপনাকে টাকা দেবো, মানে মজুরি। আর এইমাত্র আপনি বললেন না যে কোনো কাজই ছোট নয়। Oh my God! কত শখ ছিল যে এই গ্রামে এলাম। না না বা না না, এদের কথায় তুমি কিছু মনে করো না, আসলে এরা আমাকে খুব ভালোবাসে। ওরা আমাকে রীতিমতো অপমান করেছিল। ইচ্ছে আমার শহরে ভালো ছিল, সেখানে অন্তত আমার স্বাধীনতা ছিল। স্বাধীনতা, স্বাধীনতা কথাটার মানে বোঝো দিদিমণি? শুধু তুমি কেন, এই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক স্বাধীনতা কথাটার মানে বোঝে। You! যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োই পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রোজ হোটেলে ধুচ্ছে গ্লাস থালা বাটি, যে ছেলেটা রোজ হোটেলে খাচ্ছে লাফি চড়া, তাদের কাছে প্রশ্ন করো, তারা কি কেউ সঠিক জানে?
বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বোঝে বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সঠিক জানে, স্বাধীনতার মানে বোঝে খাঁচা ভাঙা পাখি বনে। তোমার মতো একটা জুতো পালিশ করার কাছে কোনো জ্ঞান শোনার ইচ্ছে আমার নেই। আর তোমাকে সহ্য করার কোনো ইচ্ছাই আমাদের নেই গো দিদিমণি। একজন বাবা বয়সী মানুষকে তুমি বলে সম্বোধন করে তাকে তুমি রীতিমতো অপমান করেছো। তুমি তার পা ধরে তোমাকে কিন্তু ক্ষমা চাইতেই হবে। যখন নয়, আমাকে বলছো ওর পায়ে ধরে ক্ষমা চাইতে। I study and convent school. I hate you all native villagers. Here is no social culture. At first learn how to talk to in English. You understand? Excuse me, madam. I am master in English from Calcutta University. I know how to speak English properly, but I don't take about this like you. Bengali is my mother tongue. I'm proud to speak in Bengali. If you're proud of something, it will be Bengali, not of any other language. You know. Rabindranath Tagore did not go to school. He achieved respect all over the world. He achieved Nobel Prize and make us proud. You better change yourself. Otherwise, you will repent. Understand? I think you better understand. দিদিমণি কেমন দিল? You! না 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 না, তোমরা সবাই মিলে ওকে এইভাবে অপমান করো না। বলছি মা, এই গ্রামে কার বাড়িতে এসেছো তুমি? ডক্টর শুভ ব্যানার্জি আমার বাবা। তুমি শুভ ডাক্তারের মেয়ে? হ্যাঁ দাদা, পাপি! কেমন আছিস মা? কত বড় হয়ে গেছিস, শহরে লেখাপড়া শেষ করে গ্রামে ফিরে এলি। তোকে দেখি না মনটা আমার আনন্দে ভরে যাচ্ছে। দেখা গেল আমাকে আবার একলা রেখে অন্য কোথাও চলে যাবি না তো? তোমাকে ছেড়ে থাকতে আমার একটু ইচ্ছে করে না। কিন্তু কি করবো বলো? এই প্ল্যাটফর্মে আমার সঙ্গে সঙ্গে তোমার এই গ্রামের লোকগুলো আমার সঙ্গে এখন ব্যবহার করলো মনে হচ্ছে এক্ষুনি গ্রাম ছেড়ে আমি শহরে চলে যাই। আরে মা, না 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 না, এদের সবার হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি রে মা। আরে মা, তুই তোর বিশু জ্যাঠাকে চিনতে পারছিস না? ছোটবেলায় কত ওর কোলে কাঁধে চড়েছিস। হ্যাঁ, কি করে চিনবে ডাক্তার, কি করে চিনবে? সেই কোন ছোট্টবেলায় তুমি ওকে পড়াশোনার জন্য বিদেশের কনভেন্টে পাঠিয়ে দিলে, আর আজ কত বড় হয়ে এসেছে। একেবারে মেম সাহেব হয়ে ফিরেছে। আচ্ছা দাদা, আমার মেয়ে ফিরে আসা আনন্দে আমি কিন্তু বাড়িতে একটা পার্টি অ্যারেঞ্জ করবো, আর সেখানে কিন্তু আপনাদের সবাইকে থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলবে আর আমরা যাবো না, তাই কি কখনো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। চল। চলো বাপি। এই অপমানটা আমার মনে থাকবে। দেখা হবে সেদিন এই অপমানের প্রতিশোধটা আমি তুলে নেব। দাদা, আমি আমার মেয়ের আচরণের জন্য আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। ডাক্তারবাবু, হ্যাঁ, আসলে ও ছোটবেলা থেকে বিদেশে মানুষ হয়েছে। ছোটবেলা থেকে বাবা মায়ের স্নেহ ভালোবাসা কিছুই পাইনি। হ্যাঁ রে। আর এর জন্য দায়ী আমরা, যারা ভালো শিক্ষার জন্য মেয়েকে বিদেশের কনভেন্টে পড়িয়েছিলাম। এখন সময় বলবে ও শিক্ষিত হয়েছে নাকি অশিক্ষিতই আছে। শুধু আমি এটুকু আমার মেয়ের পক্ষ থেকে বলতে পারি দাদা, আমার মেয়ের বাইরেটা কিন্তু রুক্ষ, ভেতরটা কিন্তু কোমল। ক্ষমা করবেন, পারলে ক্ষমা করবেন ডাক্তার। আমিও চলি রে শুভ, আমিও চলি। দাদা, তুমি যদি আমার সাথে না যাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। আমাকে তুই কি দিব্যি দিলি শুভ? আমাকে তুই কি দিব্যি দিলি? হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি তোমাকে ঠিক দিব্যি দিয়েছি। আমি তোমাকে কিছুতে এ কাজ করতে দেবো না। ওরে শুভ, কাজ না করলে আমি খাবো কি? আমাদের দেখবে কে? বাবা, ও বাবা, বলছি আমি তোমায় দেখো। বাবা, আমি কলে গিয়ে ভালো হয়ে যাবো। তারপর অনেক বড় নাম করা গায়ক হয়ে অনেক টাকা রোজগার করবো। চিন্তা করো না বাবা, চিন্তা করো না। আমি থাকতে তোমার আর মায়ের কোনো বিপদ হবে না বাবা, কোনো বিপদ হবে না। এই তো একেবারে বাপের বেটার মতো কথা বলেছিস। দাদা, ও দাদা, তোমার মুখটা দেখে মনে হচ্ছে সকাল থেকে তুমি কিছু খাওনি। চলো দাদা, বাড়ি গিয়ে কিছু খেয়ে নেবে। ওরে শুভ, একটু আগে আমার খিদে পেয়েছিল ঠিকই, কিন্তু আমার সিধুর কথা শুনে আমার পেট আর মন দুটোই
এক রাত যন্ত্রণা বুকে নিয়ে লোকটা চলে গেল। আমি যাই, আমিও যাই, দাদাকে যে করে হোক আমাকে ফিরিয়ে আনতে হবে। দাদা, দাদা! তুমি যে কলকাতায় চলে যাচ্ছ, একটিবার বুঝি আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না? ও বলেনি বুঝি তাহলে বোধহয় ভুলে গেছি সিদ্ধার্থ, ভালো করে তাকিয়ে দেখো তোমার এই চোখের দিকে। আমার এই চোখের দিকে তাকিয়েও কি তুমি কিচ্ছু বুঝতে পারো না? সিদ্ধার্থ, শুনে দেখো আমার হৃদয়ের স্পন্দন। সেটা শুনেও কি তুমি কিচ্ছু অনুভব করতে পারো না? আমিও যে তোমায় ভীষণ ভালোবাসি কোয়েল। আমি যে তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি সিদ্ধার্থ। কেন কোয়েল? আমি সাহস করে না কথাটা বলতে পারিনি, কারণ আমি যেন পাঁচটা মানুষের মতন সুস্থ সবল নই কোয়েল। তুমি যদি আমায় করুণা করো, আমি সব কিছু সহ্য করতে পারি তো এর, কিন্তু কারোর করুণা আমি সহ্য করতে পারবো না কোয়েল, কারোর করুণা আমি সহ্য করতে পারবো না। আমি যে তোমাকে করুণা করি না সিদ্ধার্থ, তোমাকে সঙ্গে নিয়ে আমি এক নীলাভ জগতের স্বপ্ন দেখতে চাই, যেখানে তোমার আমার মাঝে কেউ আসবে না, থাকবে না কোনো বাধার পাচে। তোমার ওই চোখের দিকে তাকিয়ে আমি এক দৃষ্টিতে গিয়ে যেতে পারবো আমার সেই ভালোবাসার গান। এই জীবন ছিল নদী, তোমার আকাশ দুটি
তাই আমি কি গেছি রে? হ্যাঁ? আমার কোয়েল ঝোনা প্রেম করছে রে মাঝি, শান্তির সংসারে সুখের প্রদীপ জ্বালাতে চাইছিলাম। ভেঙে দেব। এই গায়ে আমি কারুর কপালে সুখ আসতে দেব না রে মাঝি। আমি মহারানী, আমি মহারানী। ভেঙে দেব। তোদের ওই স্বপ্ন দেখা ভালোবাসা করে ঘরটা আমি ভেঙে দেব। কপালে আমি সুখ আসতে দেব না রে মাঝি। আমি মহারানী, আমি মহারানী। এই গায়ে কারো কপাল আমি সুখ আসতে দেব না রে মাঝি। আরে চাম্পা চ্যানেলে ভাবনা লোগো, আরে ঢোল বাজারে, ঢোল বাজা, ঢোল বাজারে, ঢোল বাজা। কি হয়? ছেলে হয় না মেয়ে হয়? আরে এসো এসো পামেলা এসো। এটা হলো আমাদের বাড়ি, আর আমার রুমটা না ওই ঠিক ওপরে। ওখানে সব কিছু রাখা আছে, তোমার যা খুশি করতে পারো। ওয়েস্টার্ন মিউজিকে ডান্স করতে পারো, অথবা স্কচের গ্লাসে চুমুক দিতে পারো। আমি একবারে হাঁপিয়ে উঠেছিলাম। একে এতে নাচে ডিস্কো নাচে পর নাচে ডিস্কোর মধ্যে চুমুক দেওয়ার কোনো সুযোগ ভাগ্যিস তোমার সঙ্গে আমার আলাপ হয়ে গিয়েছিল। এ বললো নে, যাও না প্লিজ। এই যে চলো আমার রুমে চলো। সেটা যাওয়া যাবে, কিন্তু তোমার বাবা মা যদি দরজাতে নক করে আমাদের ডিস্টার্ব করে। প্রশ্নই উঠে না, চলো চলো এসো। বড় খোকা, কি হলো, কিছু বলবে? তোর বাবা এখানে বাড়ি ফিরে নিলে? বাবা বাড়ি ফিরেনি, তার জন্য আমি কি করতে পারি? দেখ না খোকা, রাস্তায় গিয়ে দেখ না, যদি পথে ঘাটে বুড়ো মানুষটাগুলো বিপদ আপদ হয়ে থাকে। আরে বিপদ হলে আমাকে কিছু করতে হবে না, পুলিশ ঠিক খুঁজে ওই তোমার স্বামীর ডেড বডিটা ঠিক সময় মতো বাড়িতে পৌঁছে দেবে। আরে বাবা, আজকে রাতের মধ্যে বাবা বাড়ি না ফিরলে আমি কাল সকালে ওই হসপিটালগুলোতে খবর নেবো। চিন্তার কি আছে মা, চলো চলো পামেলা চলো। বড় খোকা, ও হ্যাঁ, এটা হলো আমার বন্ধু, ওকে নিয়ে আমি আমার ওই ওপরের রুমে আড্ডা মারতে যাচ্ছি। তুমি যেন আমার ওই বাইরে থেকে কড়া নেড়ে ডিস্টার্ব করো না, কথাটা মনে রেখো। চলো রানী চলো। এই না হলে আমার যোগ্য সন্তান বাবার ডেড বডি আনতে যাবার উপদেশ দিয়ে বান্ধবীকে নিয়ে উপরের ঘরে আড্ডা মারতে গেলে। শুনেছি শুনেছি আজকালকার ময়রা নাকি গর্ভ ভাড়া দেয়। ঠিক করে ঠিক করে গর্ব করে ভগবতী দেবী বলেছিলেন, আমি ঈশ্বরচন্দ্রকে গর্ভে ধারণ করেছি। আর আজ আমি মাথা হেট করে বলছি, এই কারখানায় ভেজাল সন্তান পৃথিবীতে এসেছে। এরা এরা চাই না পোড়া, বেশি দিন ইউজ করতে পারবে না। এরা হচ্ছে মা তুমি কাঁদছো কেন মা? তোমার কি হয়েছে মা? বাবা এখনো বাড়ি ফেলেছে রে খোকা। ঠিকই, বাবা তো এত লাভ করে না। সেজন্য তো আমার বড় চিন্তা হচ্ছে রে। চিন্তা করো না মা, চিন্তা করো না।
তুমি বরং একটা কাজ করো, আমাকে হেলিকপ্টার জ্বালিয়ে দাও, আমি গোটা গ্লামটা খুলে দেখি বাবা কোথায় গেল। সেই বলো চল খোকা, চল 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 চল। তোমাদের কোথাও যেতে না, আমি মাস্টার মশাইকে সঙ্গে করে নিয়েছি। তোমাকে তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোর কি হয়েছে বাবা? একটা চাকরি হয়েছে লতা, চাকরি হয়েছে। আর চাকরি করে আমি অনেক টাকা উপার্জন করে নিয়ে এসেছি। নাও, ধরো, 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 ধরো। এতগুলো টাকা? সেতু, আর তো দাদা আমাদের টাকা দিয়ে খোটা দিতে পারবে না। এবার থেকে রোজ কাজে যাব আর অনেক অনেক টাকা উপার্জন করে আমি নিয়ে আসবো। কিন্তু আমার যে বড় ভয় করছে গো। ওগো ওগো, এই টাকাগুলো তোমার সম্পদের উপার্জনের টাকা তো। এতে আমার পরিশ্রমটা অসৎ হলেও উপার্জনটা যে সৎ, সে কথা আমি হলফ করে বলতে পারি। কিন্তু ও বাবা, বাবা তুমি কি কাজ করে তো আমাকে একটু বলো না বাবা, আমায় বলো না বাবা। আমি জানি উনি কি কাজ করেছেন। বলো বাবা, বলো, তুমি চুপ করে তুমি ওদের কাছে কিচ্ছু বলো না। না মাস্টার মশাই, আমাকে বলতে দিন, না তো আমি আমার আদর্শের কাছে যে হেরে যাবো মাস্টার মশাই। তুমি চুপ করলে থেকো না বন্ধু, তুমি বলো না, তুমি বলো না আমার বাবা কি কাজ করেছে, বলো না আমায় বলো। সকালবেলায় জুতো বলেছে কাজ ছেড়ে যখন মাস্টার মশাই ছেড়ে চলে যান, আরে বাবা তখন তো আমি ওখানে ছিলাম। হ্যাঁ ওই গ্রামের পাশে একটা নার্সিং হোম আছে, আর ওখানে শহর থেকে ডাক্তার আসে। আমি সিদ্ধার্থর ব্যাপারে ওনাদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। তারপর ডাক্তারবাবু সমস্ত কথা শুনে বললো যে সিদ্ধার্থকে ওখানে নিয়ে গেলে ও সুস্থ হয়ে যাবে। কিন্তু তারপর কি হলো? তারপর কি হলো বলো না, বলো না বন্ধু বলো। চুপ করে থেকো না, বলো বাবা। তখন আমি দেখি কি দেখলে? ওই নার্সিং হোমের পাশে নার্সিংহোমের পাশে বেআইনি ভাবে রক্ত বিক্রি করছে। আমি কিন্তু চিনতে পেরেছি গো। ওটা যে তোমার রক্ত বিক্রি টাকার শব্দ গো। কিছুক্ষণ আগে তোমার বড় খোকা ওর বান্ধবীকে নিয়ে ওপরের ঘরে আড্ডা মারতে গেছে। ওরাই মিউজিক বাজিয়ে নাচ গান করছে। তোমরা চুপ করো, তোমরা চুপ করো। আমি আর সহ্য করবো না, আমি আর সহ্য করবো না। আমার সমস্ত প্রশ্নের উত্তর ওই দাদা ভাইকে দিতেই হবে, দিতেই হবে। না রে, না, তোর দাদা তো এমনিতেই অনেক নিচে নেমে গেছে, তাকে আর নতুন করে নিচে নামাস না রে সেতু। আর নতুন করে নিচে নামাস না। কি হয়েছে নাকি? শান্তিতে একটু মদ খাবো তার পর্যন্ত উপায় নেই। চিৎকার চিতামিচি করে একদম বাড়িটাকে ছাগলের হাট তৈরি করে। আমি আগেই বলেছিলাম ডার্লিং, তুমি বললে কেউ নাকি ডিস্টার্বই করবে না। আমার বোঝো। বাবা ভালো লাগছে না, কি হয়েছে বলো। বড় খোকা, তুই তোর বাবাকে টাকা রোজগার
বেদনাটা আমার ধরলে নয় গো মা, ওতে ওতে আমার মনে, আমি যে বলো অসহায় মা গো, আমি যে বলো অসহায়। কে বললো তুমি অসহায়? আমি কালই তোমাকে শহরে নিয়ে যাবো। সিদ্ধার্থ, তুমি কথা দাও সিদ্ধার্থ, আর যারা যারা তোমার বাবা মাকে অপমান করলো তাদেরকে তুমি ন্যায্য শাস্তি দেবে। কি হলো বলো? আমি কালই তোমাকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তাই যাও বাবা, তাই যাও। ওকে তুমি শহরে নিয়ে গিয়ে সুস্থ করে নিয়ে এসো। তা না হলে যে ওই কুসংস্কার ওকে একেবারে তুমি ওকে আপনি নিশ্চিত থাকুন মাস্টার মশাই, আমি যে দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব আমি পালন করবই। কাল সকালে আমরা গ্রাম ছাড়বো, কাল সকালে। মা শহরে গিয়ে তোর হতভাগ্য বাবা আর এই হতভাগিনী মাকে ভুলে যাবে না তো। তোমাদের কি ভোলা দায় গো মা, তোমাদের কি ভোলা দায়? তোমাদের ভুলে দেওয়া মানে তো নিজের অতীতটাকে ভুলে দেওয়া। মা মা মা, আমি না থাকলেও তুমি আর বাবা কিন্তু সময় মতন খাওয়া দাওয়া করলো, সময় মতন ওষুধপত্র খেয়েও। না থাকলে তোমাদের দেখবে কে মা? তোমাদের ভুলে আমি হলে মা তলি। ভালো থেকো, সুখে থেকো, দাদা মাগো, ভালো থেকো, সুখে থেকো, দাবা মেলায় বলি। ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিছুক্ষণ পরে 4 নম্বর प्लेटफॉर्म আসছে। कृपया ध्यान दीजिए 22388 धनबाद हावड़ा ब्लैक डायमंड एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 4 पर आ रही है। May I have your attention please? 22388 Dhanbad Howrah Black Diamond Express is arriving shortly on platform number 4. এসো সিধু, কি হলো? তুমি এসো। আসলে অনেক দিন এই গায়ে ছিলাম তো, তাই ছেড়ে দিতে কষ্ট হচ্ছে। ও কাকু, তুমি কি একেবারে গ্রাম ছেড়ে চলে যাচ্ছ? তুমি তো ট্রিটমেন্ট করার জন্য শহরে যাচ্ছ। হ্যাঁ তা ঠিক। তবে আমি ভাবছি আমি চলে যাওয়ার পর দাদা ভাই যদি বাবা মার উপর অত্যাচার করে। ও তুমি কিচ্ছু ভেবো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন চলো, ট্রেন চলে আসবে। ও বন্ধু তুমি একটু দাঁড়াও না বন্ধু, আমার ভয় লাগুক, আমার ভয় লাগুক না বন্ধু, আমার ভয় লাগুক।
জানাবো। দেখি এই মেয়েটা আমার বন্ধুকে ভালোবাসে। না না, তা যদি হয় তাহলে তাহলে ওদের মাঝখানে আমি কখনো আসবো না। হে ঈশ্বর, আমার প্রত্যেকটা ভালো লাগা জিনিস কেন তুমি আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ? কেন কেন কেন? এতক্ষণে তোমার আঘাত কমে হলো? হ্যাঁ, আর একটু হলে তো ট্রেনটা হুট করে চলে যেত। কোথায় কোথায় ছিলে গো এতক্ষণ? আমি বলছিলাম খাবার বানাতে গিয়ে দেরি করে ফেলেছি, আর তুমি আমার উপরে এইভাবে অভিমান করতে পারলে? অভিমান করতে এই দেখো তুমি যদি দাবার থামো এইভাবে চোখে জল ফেলো, আমি দায়ী করে বলো তো? শোনো, একটু খাবার তোমাকে খাইয়ে দিলাম, বাকি খাবারের টিফিন কৌটোর মধ্যে রইল। রাস্তায় যেতে যেতে তোমার যখন খুব খেতে পাবে তখন তুমি ওখান থেকে খাবার বার করে খেও। বেশি করে জল খেও, খোলা জল খেও না, সিল করা মিনারেল ওয়াটার খাবে। আর শোনো না, তুমি তো বড় অবুঝ, ট্রেনের মাঝে কেউ যদি তোমাকে গরু কিছু কেটে দেয় তুমি যেন খেয়ে নিও না। আর সবশেষে আরেকটা কথা বলে সিদ্ধান্ত, ওই সিঁদুর কৌটোটা আমার হাতে থাকলেও সেদিনে শুধুমাত্র তোমার জন্য ফাঁকা রইল গো, শুধুমাত্র তোমার জন্য। অনুগ্রহ করে শুনবেন 22388 ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 4 নম্বর प्लेटफॉर्म থেকে ছাড়ছে। कृपया ध्यान दीजिए 22388 धनबाद हावड़ा ब्लैक डायमंड एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 4 से चलने को तैयार है। May I have your attention please? 22388 Dhanbad Howrah Black Diamond Express is now ready for departure from platform number 4. বন্ধু এসো, ট্রেন চলে আসবে। বন্ধু এসো, বন্ধু এসো। আমি তোকে সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ বাপি, আমার সামনে ড্যান্সের প্রোগ্রাম আছে তো, তাই একটু রিহার্সাল দিচ্ছিলাম। বাবা, সে খুব ভালো কথা। দেখ না, এতদিন হলো তুই এই বাড়িতে এসেছিস, হ্যাঁ। অথচ তোর সঙ্গে বসে দুর্দণ্ড গল্প করবো আমার সেই সময়টুকুও নেই। আজ দেখলাম চেম্বার ফাঁকা, চলে এলাম এর সাথে গল্প করতে। আমার ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে, শহরে লেখাপড়া শেষ করে গ্রামে ফিরে এসেছে। কিন্তু মা, এবার যে তোর বিয়ের বয়স হয়েছে, তোকে বিয়ে করে সংসারই হতে হবে নাকি? বাপি, তুমি আমাকে কত ভালোবাসতে, আর এই দুদিনে আমি তোমার বোঝা হয়ে গেলাম বাপি। না 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 মা, তা নয় তুই ভুল বুঝছিস মা। কিন্তু কি জানিস মা, এই মেয়েদের কাছে শ্বশুর বাড়িটাই তো তার নিজেদের বাড়ি, তাই না? আসলে বাপি, তুমি হাসালে। একটি মেয়ে যে বাড়িতে জন্মায়, ছোট থেকে বড় হয়, সে বাড়িটা কিন্তু তার নিজের বাড়ি নয়, সে বাড়িটা হলো তার বাবার বাড়ি। তারপর মেয়েটা একটা অচেনা অপরিচিত লোকের হাত ধরে স্বামীর ঘরে যায়। তখন মনে করে যাকে যাক, এটা বুঝি তার নিজের বাড়ি, কিন্তু না, সে বাড়িটা কিন্তু তার শ্বশুর বাড়ি। তারপরে কিছুদিন বাদে তার বৃদ্ধ শাশুড়ি শ্বশুর মারা যায়। তখন মনে করে যাকে যাক, এটা বোধহয় এতদিন বাদে আমার নিজের বাড়ি, কিন্তু না, সেটা হয়ে যায় তার স্বামীর বাড়ি। তারপর
পারিনি। মা, তোর ভাবনার বোধে তারিফ করতেই হচ্ছে। তা হ্যাঁ রে মা, হ্যাঁ রে। আমি বলছি আমার মেয়েকে আমি বিদেশি শিক্ষায় শিক্ষিত করে বিন্দুমাত্র অন্যায় করিনি। করেছ নাই? করেছ। তুমি তোমার মমতা স্নেহ দেখিয়ে আমাকে দূরে রেখে তুমি অন্যায় করেছো। কেন বাপি, কেন? তুমি তোমার শাসন ভরসা মমতা থেকে কেন তুমি আমাকে দূরে রেখেছিলে বলো? কেন কেন কেন? ঠিক বলেছিস, আমি দূরে রেখে অন্যায়ই করি। হ্যাঁ হ্যাঁ, তুমি অন্যায় করেছো। জানো বাপি, আজকাল বাবা মাদের নতুন একটা স্টাইল হয়েছে। তাদের ছেলে মেয়েদের উচ্চ মাধ্যমিক পাস করার পর উচ্চ শিক্ষিত করার জন্য আর প্রতিবেশীদের দেখানোর জন্য তারা তাদের পাঠিয়ে দিচ্ছে শহরে। শহর থেকে তারা চলে যাচ্ছে বিদেশে। আর বিদেশ তো বরাবরই স্বার্থপর, তাই তাদের কাজে লাগিয়ে নিজেদের দেশের উন্নতি করছে। পামেলা, তুই যদি আমার থেকে বয়সে ছোট না হতিস, আমি তোর পা দুটো- না না বাপি, না আমার করে বলো না বাপি। শোনো না বাপি, তোমার সঙ্গে একটা কথা আছে। বলছি যদি কোনোদিন আমাকে বিয়ে করতে হয় না, তাহলে কিন্তু আমি ছেলেকেই বিয়ে করি। বাহ, এটা খুব ভালো কথা। আমি কাল থেকে তোর জন্য গ্রামের পাত্র খোঁজা শুরু করে দিচ্ছি। শোনো না বাপি, আজকের এই আগের দিনে আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে খুব আনন্দ পেতেন, তাই না? আচ্ছা বাপি, সত্যি করে বলো তো, আমার মা কি সত্যি সত্যি হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন? না বাপি, বাপি এমনি এমনি জিজ্ঞাসা করছিলাম। আসলে কি জানতো বাপি, আজকের এই আনন্দ দিনে আমি আমার মাকে খুব খুব মিস করছি। তোর মনে কি আমাকে নিয়ে কোনো সন্দেহ? হ্যাঁ পামেলা, আমাকে নিয়ে আমি আমার মাকে ভীষণ ভীষণ মিস করছি। তা তো করবি লো, তা তো করবি। তোর তো মালো আর আমার যে ওই মায়ের মতন বৌদির মুখখানা মনে পড়লে আমার এই বুকের ভেতরটা কেমন হামা করে কেঁদে ওঠেলো, হামা করে কেঁদে ওঠে। ওসব কথা কথা আয়, আমরা ভেতর যাই। দাঁড়াও গো দাদা, দাঁড়াও। তোমার সঙ্গে আমার কিছু প্রাইভেট কথা আছে গো দাদা। বাপি, তুমি এক কাজ করো, কাকুর সঙ্গে বলছো প্রাইভেট কথা বলো, আমি উপরে রুমে যাচ্ছি। টাটা বাপি, বাই আঙ্কেল। কি বলবি বল, তাড়াতাড়ি বল। কি বলবি বল? থাক না, বলি বলি আজ কত তারিখ রে? আজ কত তারিখ রে? আজ 11ই মাঘ রে। আজকে আজকে আমার বৌদিটা মানে তোর বউটার মৃত্যুর দিন রে দাদা। আর এই বছরে একটা দিনই তো তোর কাছে আমি আবদার করে কিছু চাই রে দাদা। তুই? হ্যাঁ, রানী মারে। স্কুলে বাজারে আমার দাদা আমাকে এখন কিছু বলবে রে, বলে গো দাদা। আর কতদিন তুই আমাকে এভাবে ব্ল্যাকমেল করবি বলতে পারিস ভাই? এর আগেও তুই আমাকে ব্ল্যাকমেল করে একটা একটা করে আমার প্রপার্টি সব নিজের নামে লিখিয়ে দিয়েছিস। আর কতদিন? আর আজও লিখাবো গো দাদা, আজও লিখাবো। এই ঘরটা, এই ঘরে তোমরাই থাকবে গো। শুধু ঘরটা থাকবে আমার নাম। আর তোমরা তো বাপ বেটি থাকবে আমার কৃতদাস হয়ে যাবে। দেখছিস না আমার দাদা আসলে একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। ঢোল বাজাচ্ছিস। ও দাদা, দাদা গো, এই লক্ষ্মী ছেলের মতন আমার 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 এই কাগজটাতে একটু সই করে দাও না গো দাদা। ও দাদা, দাদা গো, ও দাদা, দাও। বাবার দেওয়া শেষ সম্বলটুকু আমি তোর হাতে তুলে দিলাম রে ভাই। এবার আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি ভাই, আমি আর কিচ্ছু চাই না, শুধু আমার পামেলাকে নিয়ে আমার
আমার নিজের দাদাকে এইভাবে কাঁদতে দেখে আমার বুকের ভেতরটা হাওয়া করে কেঁদে উঠছে গো। যতই হোক হারামে আমি হারাম জাতি না গো দাদা, এটাই তোমার শেষ সম্বল নয় গো দাদা। এর চেয়ে আরো অনেক দামি রত্ন আছে আছে গো দাদা। আর সেটাকেও আমি একদিন রাখবেন নিজের নামে করে নেবে গো দাদা। নিজের নামে এই যে বলে হাজার হাজার বউয়ের কাছে পয়সা নিয়ে এখানে এসে দুষ্টুমি দেখানো হচ্ছে, বাচ্চা নাচানো হচ্ছে। ও মাসি মাসি, এত উত্তেজিত হও না গো। দেখতে সারা বলে গো সুগার আবার বাড়াবাড়ি করো না মাসি। মহারানী যখন একবার কাজের দায়িত্ব নিয়েছে তখন ঝাঁটামারির কথার মুখে বলি কবে কবে হবে আমি বললে ভেবেছিলাম ওই লতা সংসারটা যাতে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। সেই জন্য তোদের এই মহারানী যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। এমনকি ওই বাগদি পাড়ায় ওই তুলে বাগদির কচি বউটাকে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে এনে ওর হাতে তুলে দিয়েছি। সেটাকে আবার কলকাতায় নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছি। চিন্তা করো না গো মাসি, চিন্তা করো না। খেলাটা এবার শুরু করে দিয়েছি গো মাসি। ছিল বলে আমি এতদিন কিছু করতে পারিনি গো মাসি। এবার আমি এক ছিলে দুই পাখি মারবো গো মাসি। হ্যাঁ, ওই সিঁদুর সংসারটাও ভাসবে আর আমার ওই কোয়েল পাখিটাকে সোনা গাজিতে বিক্রি করতে পারবো গো মাসি। প্ল্যানটা কি বলো তো মহারানী? কালো যাবে রে, কালো যাবে। আমি সুশান্তকে ওর পিছনে লেলিয়ে দিয়েছি। সুশান্ত আমার কোয়েল সোনাকে একটু আদর করে যত্ন করে করবে রে। তারপরে এই মাছি গায়ের লোকজন করে জড়ো করে ওই কোয়েলকে অস্তুতি করে কোয়েল গাছ ছাড়বে রে। ওই ওই নদীতে ছাপ দিতে যাবে রে। তখন এই মহারানী পিছন থেকে গিয়ে খাপ করে ধরে খাপ করে ওই সোনা গাছের খাপে খাপ কাটে। অনেক হারামি দেখেছি, তোর মতো হারামি আমি একটাও দেখিনি। আর দেখবেও না গো মাসি, দেখবেও না। মাকড়সা, মাকড়সা গো মাসি, মাকড়সা। আমি হলাম এক বিষে ভরা বিষাক্ত মাকড়সা। এই সভ্য সমাজে প্রত্যেকটি মানুষের শরীরে জ্বালা ধরিয়ে দেবে গো মাসি, জ্বালা ধরিয়ে দেবে। ঠিক আছে, এটা আমার মায়ের স্বার্থ আর তোমার স্বার্থ তো বুঝলাম, কিন্তু এই কাজ আমি কেন করবো? এটা আমার লাভ কি? অর্থ রে, অর্থ, টাকা পাবে, টাকা। রবি, টাকা? রবি, এই নিন, আপাতত 50,000 টাকা কাজ হয়ে গেলে কোয়েলকে বিক্রি করে মহারানী পাবে 5 লাখ টাকা আর আমি পাত্র পাবো 1 লাখ টাকা। ও মাসি, মাসি, দিন
দিদি তোমার ছেলেটা লোভে হয়ে যাচ্ছে আমার ছেলে লোভে হয়ে যাচ্ছে ওটা তোমাদের ব্যাপার, আমার জানার কোনো দরকার নেই। আমি শুধু চাই ওই সংসারটার ধ্বংস। দেখাবো গো মাসি দেখাবো। এবার আমি ওই ধ্বংসের সিরিয়ালটাই দেখাবো। যাও যাও গো মাসি যাও, তাড়াতাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তুমি পরে যাও। মরণ ঢং দেখে পাচ্ছি না। কাল সকালে উঠে আবার তোমাকে কাজে লেগে পড়তে হবে গো মাসি। ওই ওই চাণক্যের বুদ্ধির সাথে বিচার করে শয়তানে পাইল করে শুকুনি চাল দিয়ে বংশের ধ্বংস দিয়ে কাল থেকে শুরু করবো আমি T20 খেলা। আছে খেলায় চেয়ার লিডার হবে এই মাসি গো মাসি মাসি গো মাসি মাসি গো মাসি। আরে ঠান্ডা পুলিশ হবে আম্পায়ার। আরে ঠান্ডা তুই কি করবি রে? হ্যাঁ তুই করবি উল্টো স্পট আর আমি মারব ছক্কা। মানুষটা সেই যে কলকাতায় গেল, এখনো মানুষটা ফিরে এলো না। তাকে বলেছিলাম কিছু করো আর না করো, দিনান্তে একবার আমাকে ফোন করো। মানুষটা তাও করলো না। বেশ, সে না করো, আমি নিজেই করে দেখি সে কেমন আছে। কি দেখছিস? ওই কত টাকা নাকি রে? হ্যাঁ? ও ভালোবাসে সিধুকে রে। ভালো কি বলে? বাল্যাকে না লাগে। বলছি তোর মতো একটা হ্যান্ডসাম ঠান্ডা ছেলে থাকতে ও কিনা বিয়ে করবে সিধুকে রে। তাহলে কি করা যায় বলো তো মহারানী? কি করা যায় মহারানী? শোন, নষ্ট করে দেওয়া ওদের ভালোবাসাকে। জোর করে ওকে ধরে আদর করে যত্ন করে রেপ করে খিদে জ্বালা দুটোই মিটবে। আমারটা খা, আমি আর বলছি না যা করে। কাজ করো, তুমি ওদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। একটা যখন করবি আদর করে যত্ন করে বেশ ভালো করে করবি। হ্যাঁ দেখতেই তো পাচ্ছ, আবার ঢং করে কেন জিজ্ঞেস করছো কি করছি? বুঝি রে কোয়েল, সব বুঝি। সিধুটা হলো এতদিন হয়ে গেল গ্রামে নেই, তোর মনটা যে তাকে ভুলে গেছে তাকে আর বুঝি না রে। সবে যখন জানো তখন সকাল সকাল কাটা খাইয়ে নুনের ছিটেই বা দিতে এসেছো কেন? হ্যাঁ, না না না, আসলে আমি এসেছি তোর ওই মনের জ্বালাটা দূর করতে। সিধু নাই তো কি হয়েছে, আমি তো আছি। আমাকে দিয়ে তুই কাজটা চালিয়ে নে। আমাকে বিরক্ত করো না তো, আমাকে যেতে দাও। চলো। কি ভেবেছিস ওই পুকুরের জল দিয়ে যদি দেবতার পুজো হতো না, কেউ
বলছি এইরকম একটা জঘন্য নোংরা কাজ করতে তোমার একটু লজ্জা করলো না? একবার ভাবলে না আজকের পরে এই মেয়েটা সমাজে মুখ দেখাবে কেমন করে? হায় 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 হায়! ওগো, কি সর্বনাশ হলো গো! কি সর্বনাশ হলো! ওরা ও কোয়েল! তোর যে চলে গেলে মরা ছাড়া কোনো উপায় রইলো না কোয়েল! চুপ! ঠিক কথা বলছি! বলি কি হয়েছে গো, কি হয়েছে কি হয়েছে? দেখো না কাকু, কোয়েলকে একা পেয়ে সুশান্ত জোর করে কি করেছিস রে? দেখছি তোর নাগরটা গায়ে নেই বলে তোকে যা তাই করে দিলি দিকে রে। ওগো! ওগো, কে কোথায় আছো? সেদিকে ছুটে এসো! দেখে যাও! গায়ের মেয়ে কেমন সর্বনাশ হয়ে গেল গো! চুপ করুন, আপনি চুপ করুন। কেন শুধু শুধু চিৎকার করে লোক ডাকছেন? এটা তো কোয়েলের কোনো দোষ নেই। দোষ যদি কেউ করে থাকে সেটা করেছে ওই সুশান্ত। কিন্তু মা, এটা তো শহর নয়, এটা গ্রাম। এখানে কোয়েলকে তো সবাই কলঙ্কিনী বলবে। মা গো, এই যুগে নারী শক্তির সপক্ষে যুক্তি খুব কম মা। দেখ মা, প্রতি বছর আমরা ঘটা করে দুর্গা পূজা করি, মুখে বলি নারী শক্তির আরাধনা করছি, কিন্তু সেই নারী শক্তির আরাধনাতে নারী থাকে মাত্র 3 জন, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, আর পুরুষ থাকে 4 জন, কার্তিক, গণেশ, মহিষাসুর আর বাবা স্বয়ং ভোলানাথ। সেই নারী শক্তির পূজাতেও পুরুষ দেবতার সংখ্যা একটা হলেও বেশি থাকে। সেখানে নারী শক্তির কোনো সাপেক্ষে যুক্তি থাকে না রে মা, কোনো যুক্তি থাকে না। কাকা যেও না, আমাকে কথা শুনে যাও। আর শালা! ওরে দোষ তো ছিল, কোনো লাভ হবে না! এখন এই মেয়েটার কি হবে সেটা বলে দাও! হবে না, হ্যাঁ! বলি তা তো হবে না গো, তা তো হবে না। বলি শোন না, চল চল এখান থেকে। বলি, ও তো এখন নষ্টা, ও তো এখন চরিত্রহীনা, ও তো এখন উলটা। চুপ করো, আর সহ্য করতে পারছি না। ওই তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তোমার পাশে কেউ না থাকলেও আমি আছি। আর আমিও আছি। কোয়েলকে শিলধানি করার অপরাধে আমি তোমাকে গ্রেফতার করছি দাদা। তুই কি বলছিস রে ভাই? আমি যে তোর বড় দাদা। So what? এই মুহূর্তে আমি একজন পুলিশ অফিসার, তাই আমার কাছে সম্পর্কে চেয়ে আইনি আদর্শ আগে। মহারানী, কিছু একটা করো, ভাই যে আমাকে অ্যারেস্ট করতে এসেছে। তা আমি কি করবো বল? সত্যি তো রে, রেপটা তো তুই করেছি। আইনে চোখে তুই তো সত্যি দোষী রে। ইন্সপেক্টর, ওকে আপনি অ্যারেস্ট করুন। আরে তা না হয় করবে, তা না হয় করবে, কিন্তু এখন একে গ্রাম ছেড়ে চলে যেতে হবে! গ্রাম ছেড়ে যাবে কোথায়? জাহান নামে বলে, জাহান নামে যাবে না, জাহান নামে যাবে। ওর মতো একটা মেয়ে এই গায়ে থাকলে আরো 5টা ছেলে খারাপ হবে না, 5টা ছেলে খারাপ হবে। না, একটা নিরীহ মেয়েকে কিছুতেই আপনারা গ্রাম ছাড়া করতে পারবেন না। গায়ে দেখে পরিবারটা কি লয়? ও থাকলে পরে আরো 5 জন খারাপ হবে না, ওকে লোকে চিঠি করবে না, চিঠি করবে। হ্যাঁ, আর মাথা উঁচু করে ঘুরে বেড়াতে পারবে না, কেউ ওর ছায়া মারাবে না, কেউ ওকে বিয়ে করবে না, কারণ গঙ্গা যে ময়লা হয়ে গেছে। কাকিমা, গঙ্গার জলে ভেসে আসা একটা শুকনো মালাকে দেখে আপনি কোনোদিনও গঙ্গাকে অপবিত্র করতে পারবেন না, কারণ ওই মালাটা কোনো দেবী প্রতিমারও হতে পারে, কিংবা ভেসে আসা কোনো লাশেরও হতে পারে। কোয়েল, এখন গঙ্গায় ডুবে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ নেই। আছে, হ্যাঁ আছে। এই মেয়েটির কপালে যে কলঙ্কের কালি লেপে দিয়েছে, সেই ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে। কি বলছো বাবা? ঠিকই বলছি, কোয়েলকেই তোকে বিয়ে করতে হবে।
কোয়েলকেই তোকে বিয়ে করতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, জেল খাটার থেকে বিয়ে করা অনেক ভালো বাবা। আমি রাজি বাবা, আমি রাজি। আমার আর কোনো কাজ নেই, আমি চলি। Anyway, ঠিক সময় এসে একটা সমস্যার সমাধান করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জেঠু। না হলে হয়তো আমার দাদাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হতাম। চলি। চলো চলো কোয়েল চলো আমরা বাড়ি ফিরে যাই। এসো। এই মহারানী, তোমার প্ল্যানটা সাকসেস হলো না তো? যেদিন থেকে তুমি প্ল্যান করেছিলে সেদিন থেকে আমি তোমার পিছনে ছায়ার মতো অনুসরণ করেছি, কারণ চোখের মুখে নুন দিতে আমি খুব ভালো করেই জানি। দাঁড়াও মহারানী, দাঁড়াও। তুমি বাচ্চা ছেলেদের সঙ্গে ডাঙ্গুলি খেলছো না, তুমি লর্ডসের মাঠে ক্রিকেট খেলছো। ক্রিকেট সৌরভ কথাগুলো আমার মনে থাকবে। হ্যাঁ। তবে তোর কাছে যেটা ক্রিকেট খেলা, আমার কাছে সেটা পাশা খেলা। আমি রে, আমি জিতবো। আজ আমার খুব আনন্দ হচ্ছে। এতদিন ধরে আমি যে স্বপ্ন দেখেছিলাম, আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কষ্টকে সম্বল করে এনার শাড়িতে শরীর রাখলেও আজ আমার খুব আনন্দ হচ্ছে। সেই আনন্দের কারণটা কি সেটাই তো আমি জানতে চাইছি। সেই আনন্দের কারণটা হচ্ছে আমাদের সিধু আর ওর বন্ধু একসাথে এক মঞ্চে গান গেয়েছে। কি বললে? আমার সিধু, হ্যাঁ আমার সিধু মঞ্চে গান গাইছে। হ্যাঁ গো হ্যাঁ। আমি তো বিশ্বাস করতে পারছি না লতা, আমি বিশ্বাস করতে পারছি না। আমি চোখ বুঝলে কেন দেখতে পাচ্ছি